তফাৎ সেই রকম যদি দেখা হয়, আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি। ব্যক্তিগতভাবে বলতে মানে আমার এক্সপেরিয়েন্স, ঠাকুরবাড়িটা হচ্ছে আমার কাছে একটা বাই ডিফল্ট আমি ওখানেই থেকেছি। আমি যেখানে থাকি ঠাকুরবাড়িটা অনেকটা একটা টাউনশিপের মতন, ভেতরে রাস্তা আছে, চওড়া রাস্তা আছে। আমি ছবি দেখেছি, ভিডিও দেখেছি। হ্যাঁ, তো ওই রকমই রাস্তা আছে, তার সাইডে গাছপালা আছে, গার্ডেন আছে, এগুলো আছে। ওখানেও জায়গা আছে থুতু ফেলার গাছের নিচে বা ওই বাগানে থুতু ফেলার জায়গা আছে। আমাদের নতুন করে কোনো প্রোটোকল অ্যাডাপ্ট করতে হয়নি। এই হাইজিন সেন্সগুলো এটা অটোমেটিক্যালি ছিল। যে ঠাকুর বলছেন একটা জায়গায় যে একসাথে খেও, এক পাত্রে নয়, সেই জিনিসটা দিয়েছে। আর একটা সস একটা জায়গায় দিয়েছে। এবার চিন্তা করো যে সবাই নিচ্ছে ওই ডিশটা আর ওই সসের সাথে লাগাচ্ছে আর খাচ্ছে খাচ্ছে। তা আমার তো চোখ কান দেখে বৌদি বুঝে গেছে যে আমি কিছু বলবো, তো আমাকে ইশারা করছে থাক থাক। আর আমি থাকতে আর পারি? এখনো অনেকগুলো তফাৎ আছে, এখনো অনেক পয়েন্টে, যেরকম হাইজিন পয়েন্টে সারা পৃথিবীর সাথে আর আমাদেরকে যুদ্ধ করতে হবে না, হয় না। কেননা করোনা এনে একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছে। তুমি তোমার পরিবেশের দিকে চাও, আর এই দুঃখ কষ্ট বললে তো চাওয়াটাই দুঃখ। হ্যাঁ, চাওয়াটা না পাওয়াটাই দুঃখ, এটা আর একটা জায়গায় ঠাকুরের বলা, যে চাইছি পাচ্ছি না সেটাই দুঃখ। পুরুষ এই ব্যথা সহ্য করতে পারবে না। এই ব্যথা নিজের জীবনে নিয়ে, এই দুঃখ বলতে যদি ব্যথা হয় তাহলে সেই বেদনা, সেই পেন জীবনে নিয়ে সে বিশ্বের সব থেকে ঈশ্বরের গ্র্যান্ড ক্রিয়েশন, দুর্লভ মানুষকে জন্ম দেয়। মূলের কথা হচ্ছে যে পুরুষোত্তমকে বলা হয় বৈশিষ্ট্যপালী। বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স। এটাকে আর একটা ইংরেজিতে শব্দ আছে, ডিস্টিংটিভনেস। তাহলে মেয়ে আর একটা ছেলে, এই দুটো এক নয়। যে কয়েক সময় কথা আছে না, যে আমার হিন্দিটা চলে আসে মাঝে ইয়েতে, যে कंधे से कंधे मिला के चलना है। वाई? कंधे से कंधा क्यों मिलाना है? मेरे कंधा मेरा, तुम्हारा कंधा तुम्हारा। এই একটা কাজ যেটা পৃথিবীর আর কেউ পারে না, মাই পারে, যেটা প্রকৃতি দিয়েছে তাকে। তাহলে নেচার, গড দ্বারা, গডের দ্বারা এমপ্লয়েড যে কর্ম, ভোকেশন, সেটা মা যদি না করে কে করবে? মাদারহুডটা এটা একটা পার্ট টাইম জব না, একদম পার্ট টাইম জব না। মাদারহুড হচ্ছে কমপ্লিটলি এক্সক্লুসিভ এটা জব, যেটাতে অন্য কিছু। আর এটাই হচ্ছে পৃথিবীর ফাউন্ডেশন। আসলে চাওয়ার যখন ব্যাপার আসে তখন এরকম চায় যে আমার পেছন পেছন ঘুরুক, আমি উঠবো তো ওঠ, বসবো তো বস, এই শুনুক। চায় না তার ইন্টারনাল সত্তা, তার আন্তরিক সত্তা কিন্তু প্রত্যেকটা মেয়ে এইরকম একটা পুরুষ চায়। আর সেই পুরুষ পুরুষ কখন হয়? যখন সেই পুরুষ সেই আদর্শের দিকে যখন চলে। মেয়ের পেছন পেছনে ঘুরলে পুরুষের রকম থাকে না, সে আদর্শ তার চেয়ে শ্রেষ্ঠর দিকে যখন ধরে, সেই শ্রেষ্ঠ পুরুষের দিকে যদি মেয়ে যায় তখন তার গর্ববোধ হয়। বার্নার্ড শয়ের একটা কথা আছে, আমি বললাম না যে এই কথাগুলো ওই একই মেয়ে যখন লিখবে এক্সামে তখন ওই কোট করবে ওই কথা, কিন্তু যখন নিজের রিয়েল লাইফে মানার সময় আসবে তখন মানতে নারাজ। বার্নার্ড শ বলছেন যে উমেন প্রেফার্স a woman prefers 10th portion of a first-rate man than an exclusive possession of a third-rate one. নমস্কার, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন শ্রী ধৃতিমান সিং। দেওঘর সৎসঙ্গ আশ্রমে ওনার জন্ম এবং কর্ম, ওখানেই বড় হওয়া। ওখানে উনি পড়াশোনা করেছেন এবং বাইরেও অনেকটা পড়াশোনা করেছেন। তো ওনার কিছু কথা আজকে আমরা শুনব। উনি একাধারে লেখক,
বক্তা এবং অনেক গান এবং কবিতাও রচনা করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে। আপনাকে আমাদের সেক্রেট জার্নি পডকাস্টে স্বাগত জানাই। আমরা যারা বাইরে থাকি তাদের জীবন এবং দেওঘর আশ্রমে যেখানে আপনি বড় হয়েছেন সেখানকার জীবনের মধ্যে কি অন্তর আছে, যদি আমাদের একটু বলেন, একটু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তফাৎ সেরকম যদি দেখা হয়, আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি। ব্যক্তিগতভাবে বলতে মানে আমার এক্সপিরিয়েন্স, ঠাকুরবাড়িটা হচ্ছে আমার কাছে একটা বাই ডিফল্ট আমি ওখানেই থেকেছি। বাইরের মানুষের সাথে যখন মিশি বা আমার বন্ধু বান্ধব অনেকে আছেন যারা হয়তো ঠাকুরবাড়ির না, আশ্রমের না, তাদের লাইফস্টাইলগুলো, তাদের জীবনযাপনগুলো দেখি, সেই দেখে কিছু কিছুটা আমার মনে হয় যে আমি হয়তো যেরকমভাবে যেই জিনিসগুলোকে ভাবছি, দেখছি, তাদের সাথে অনেক সময় কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয়, মেলে না আর কি। এটা কেন? কারণ খুঁজতে গিয়ে পরবর্তীকালে বুঝেছি এটা তো ছোটবেলায় হয়তো কখনো কখনো এমন কনফ্লিক্ট হতো যে হয়তো ঝগড়ার পর্যায়ে পৌঁছে যেত, স্কুল লেভেলে হোক, ইভেন কলেজ লেভেলে একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু বুদ্ধি বিবেক হয়েছিল বলে অতটা মানে বাজে পর্যায়ে যেত না, কিন্তু ছোটবেলায় হতো। পরে বুঝলাম যে আসলে আমার মন মস্তিষ্কের উপরে, মানে আমরা যেরকম ঠাকুরের আদর্শ নিয়ে চলি, তো সেই রকম একটা ডিসিপ্লিন, সেরকম একটা অনুশাসন, সেটা অলরেডি প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। আমি একটা সহজভাবে যদি বোঝাতে চাই তোমাকে, তাহলে আমি একটা ঘটনা বলি। আমি তখন এলাহাবাদে ছিলাম, আমার ক্লাস 12-এর পরে, যে আমার নেক্সট পড়াশোনার জন্য এসব করার জন্য, যাই হোক। তো আমার বেশ কিছু বন্ধু বান্ধব তখন ওইখানে আমরা 2-3 জন 4 জন মিলে এলাহাবাদে একটা সিভিল লাইন বলে একটা জায়গা আছে। আচ্ছা। সেটা মানে বলতে গেলে ওটা একটা হার্ট অফ দ্য সিটি আর কি। সবাই সন্ধ্যাবেলা হলেও ঘুরতে টুরতে যায় ওই জায়গাটায়। ওই ইংরেজদের আমল থেকে ওটা করা, পস এলাকা। অনেক খাওয়া দাওয়ারের ভ্যারাইটি যেসব পাওয়া যায়। তো আমরা ওখানে ঘুরছিলাম। তো সেই সময় ঘুরতে ঘুরতে আমার বন্ধুরা মিলে বলে চলো ওখানে খুব ভালো পানের দোকান আছে, পান খাবো। তো আমি সাধারণত এগুলো খাই না, তবে বললেন চল না, একদিন খেলে কিছু হয় না, মিষ্টি পান খাবে। তা বললাম ঠিক আছে, ওদের অনুরোধে বললাম ঠিক আছে খাবো। খেলাম, এবার ওরাও খাচ্ছে, আমিও খেলাম। পান খেলে কি হয়, ন্যাচারালি পিক আসে মুখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওদেরও এসছে, আমারও এসছে। তো আমার মুখে যেই পিকটা এসছে তা আমি ফেলবো। এবার আমি ফেলতে গিয়ে আমি দেখলাম যে ফুটপাত আছে রাস্তার, আমরা ফুটপাত দিয়ে হাঁটছিলাম, গাছের একটা সারি আছে, আমি ওই ফুটপাতটাকে ক্রস করলাম, গাছের ওই সারিটাকে ক্রস করলাম, করে তা আমি ওই দিকে হাঁটা দিলাম একদম শেষ প্রান্তে যেখানে ড্রেনেজ সিস্টেম আছে, ড্রেন আছে। তো ওরা ভাবছে যে এটা কোথায় যাচ্ছে, তো আমাকে ডাকছে। আমি বললাম যে, আমি মুখে ইশারা, হাতে ইশারা করলাম, করে আমি ওইদিকে গেলাম, গিয়ে ওখানে নালার মধ্যে পিক ফেলে চলে আসলাম। বললাম যে তুই অত দূর গেলি কেন? এখানে এই গাছের নিচে, এখানে ফেলে দিলেই তো হতো। তো আমি বললাম কেন এখানে ফেলবো, কেন বাইরে ফেলবো কেন? যে কেন, আমরা তো এখানেই ফেললাম। আমি পরে ভাবছি যে ঠিকই তো, আমি কেন ওখানে ফেললাম, তারা কেন এখানে ফেললো। আজকে দেখো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ট্রাস্ট দেশবাসীকে, এই স্বচ্ছতা অভিযান, স্বচ্ছ ভারত। হ্যাঁ, স্বচ্ছ ভারত অভিযান, এটা নিয়ে তো সেই সময়টা কোনো চর্চা ছিল না, একদম। কোনো কথা ছিল না। তো আমি যে এই বাইরে থুতু ফেলবো না, এইখানে যেখানে সেখানে ফেলবো না, তার ব্যাকগ্রাউন্ডে আমার কোনো স্বচ্ছতা অভিযানের বা দেশভক্তি, হ্যাঁ, দেশকে স্বচ্ছ রাখতে হবে, এই রকম কোনো গ্রেট কোনো আইডিয়ার না। আমার হচ্ছে আমার হ্যাবিট, সুঅভ্যাস। হ্যাঁ, সুঅভ্যাস। এই সুঅভ্যাসটা কোথা থেকে আসলো? আমি যেখানে থাকি, তুমি কি গেছো দেওঘর ঠাকুরবাড়ি? হ্যাঁ, এখনো যাওয়া হয়ে ওঠে। আচ্ছা, যাই হোক, তো আশা করি তুমি যাবে, তা তখন আরো রিলেট করতে পারবে, বা তোমার যারা দর্শক আছেন তারা হয়তো যারা গেছেন তারা রিলেট করতে পারবেন এই কথার সাথে। আমি যেখানে থাকি ঠাকুরবাড়িটা অনেকটা একটা টাউনশিপের মতন, ভেতরে রাস্তা আছে, চওড়া রাস্তা আছে। আমি ছবি দেখেছি, ভিডিও দেখেছি। হ্যাঁ, তো ওই রকমই রাস্তা আছে,
তার সাইডে গাছপালা আছে, গার্ডেন আছে, এগুলো আছে। ওখানেও জায়গা আছে থুতু ফেলার, গাছের নিচে বা ওই বাগানে থুতু ফেলার জায়গা আছে। আমরা না ছোটবেলার থেকে একটা কড়া ডিসিপ্লিন ছিল যে নোংরা করা যাবে না, যেখানে সেখানে থুতু ফেলা যায়। রাস্তার উপরে হাঁটতে গিয়ে থুতু ফেলতে হবে রাস্তার ধারে, এই অভ্যাসটা হয়নি ছোটবেলা থেকে। এবার দেখো, আমি ঠাকুরবাড়ির রাস্তা নোংরা করিনি ছোটবেলার থেকে, তাই আমি যখন গভর্নমেন্টের রাস্তায় হাঁটছি আমি ওটাও নোংরা করছি না। এই একটা তফাৎ, মানে একটা ছোট একটা এক্সাম্পল তোমায় দিলাম। তো এইরকম বেসিক অনেক কিছু আছে যেগুলো আমাদের ছোটবেলার থেকে ওখানে ওই অভ্যাসে, যেরকম একটা ট্যাপ, জল, এইসব জিনিসগুলো কি সবসময় যে আমার গুরুজনরা আমাকে ট্রেন করেছে বা শিখেছে তা না। আমার বন্ধু বান্ধবের মধ্যেও অনেকে আছে যারা হয়তো দেখেও আমি শিখেছেন। হ্যাঁ, যেটা আমি হয়তো করিনি সে আমাকে টুকেছে, আমি সেটাকে অ্যাডপ্ট করেছি। কোথাও হয়তো লাইট জ্বলছে, ওটা স্ট্রিট লাইট, সেটা আমার বাড়ির লাইটও না, হ্যাঁ, কিন্তু সেই স্ট্রিট লাইটটাকে অফ করে দিলাম। দিনের বেলা হয়তো নেভাতে ভুলে গেছে, তা আমি যেতে যেতে দিয়ে যাচ্ছি, আমরা গিয়ে ওটা অফ করে দিলাম। কোনো ট্যাপ থেকে জল পড়ছে, হ্যাঁ, ড্রপ ড্রপ পড়ছে, হ্যাঁ, এই যে জল বাঁচাও এসবও তো সব চলছে। আচ্ছা, অপচয় বন্ধ করা। হ্যাঁ, অপচয় বন্ধ করো। এইগুলো ন্যাচারাল ওয়ে অফ লাইফ ঠাকুরবাড়ির। এইসব জিনিসগুলো ছোট ছোট টুকিটাকি এগুলো হয়ে এসছে। ওই জীবনযাপন করে ওই একটা রেস্ট্রিকশনস, ডিসিপ্লিন, অনুশাসনের মধ্যে থেকে যখন বাইরে বেরোচ্ছি তখন আমার ওরকমই করছি, যখন আর কেউ করছে না তখন আমার কনফ্লিক্ট হচ্ছে, তখন আমার দ্বন্দ্ব হচ্ছে। তো এই দ্বন্দ্বগুলো আমার স্টুডেন্ট লাইফেও হয়েছে, এখনো হয়, সবগুলো হয়। তবে এইরকমভাবেই চলছে। আমি বুঝতে পারি, এই তফাৎগুলো বুঝতে পারি যে ওইখানে একটা নিশ্চিত একটা ডিসিপ্লিন আছে, নিশ্চিত একটা অনুশাসন আছে। আর এই অনুশাসনগুলো কোথায়? না, ওই ঠাকুরের অনুশাসন, ঠাকুরের যেই আদর্শ সেই হিসেবে। ইভেন সদাচার, হাইজিন, মানে আহ, তুমি হয়তো কথা বলতে পারছো না, আমি তোমাকে পরপর বলে যাচ্ছি, বাট আমার মনে আসছে আর একটা কথা তোমার ওই প্রশ্নের উপরেই, যে তফাৎ জীবন যাপনের। কিছুদিন আগে 2019 সালে কি হয়েছিল আমাদের এখানে? লকডাউন। একদম। হ্যাঁ, কিসের জন্য হয়েছিল? না, করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য। বাঁচানোর জন্য, সবাইকে বাঁচানোর জন্য কিছু গাইডলাইন্স ছিল, সেটা ডাব্লিউএইচওরও ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্টেরও ছিল, কিছু কিছু প্রোটোকলস ছিল যে এইগুলোকে পালন করতে হবে। বারে বারে হাত ধুতাম আমরা তখন। আচ্ছা, হ্যাঁ, তুমি দেখো এই পালনগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা তুমি অফিসে বা স্কুলে, ইনস্টিটিউশনে না, তুমি বাড়িতে কি করে তোমার হাইজিন মেনটেন করবে সেটাও ডাব্লিউএইচও বলে দিচ্ছে, একদম। সেটাও গভর্নমেন্ট বলছে যে তোমার বাড়িতে কি প্রোটোকল হবে, হাইজিনের প্রোটোকল গুলো, এইগুলো। সত্যি কথা বলবো, এটা হয়তো যারাই ঠাকুরের সাথে যুক্ত আছে তারা সবাই বলবে, আমাদের নতুন করে কোনো প্রোটোকল অ্যাডাপ্ট করতে হয়নি। এই হাইজিন সেন্সগুলো এটা অটোমেটিক্যালি ছিল। যে ঠাকুর বলছেন একটা জায়গায় যে একসাথে খেও, এক পাত্রে নয়। এবার বলো, আমরা তো ফ্র্যাটার্নিটি, ব্রাদারহুড, এটা দেখানোর জন্যে ছোটবেলায় আবার এটা নিয়ে কনফ্লিক্ট হতো কি, যে টিফিন হয়তো বাড়িতে দিয়েছেন আমার মা, এখনকার স্কুলে বলবে কি যে শেয়ার শেয়ার করো। করা। হ্যাঁ, শেয়ার, টিফিন শেয়ার করে যদি ভ্রাতৃত্ব হতো তাহলে পৃথিবীতে সব ভাই ভাই থাকতো, একদম। তাহলে আর ঝগড়া আর এসব সমস্যা হতো না। ঠিক। আমি পারিনি, কারণ ওই এঠো করে এটা আমাদেরকে শেখানো হয়নি যে একমাত্র গুরুজন, মানে গুরুজন বলতে মা, বাবা আর গুরু, এই তিনজনেরই এঠো খাওয়া যায়। তথাপি কারোর এঠো না খাওয়াই ভালো। তার মধ্যে মার যে কোনো সময় খাওয়া যায়, আর বাদ বাকি যেগুলো সেগুলো একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে বলে এই গুরু আর বাবা, এছাড়া কখনো এঠো খেতে নেই। পরবর্তীকালে যখন এইসব হলো করোনা, দেখো সারা পৃথিবী ওটা পালন করতে শুরু করেছে। কারোর সাহস ছিল সেই সময় এই যে হ্যাপি বার্থডে টু ইউ আর এই তুললাম, আর একজন বাইট নিল, আর একটাকে বাইট দিলাম, এটা আমাদের সাহস হয়েছে? একদম না। এই বাস পড়ে একদম দূরত্ব আর- মেনটেন করেছিলাম। হ্যাঁ, আর এটা কেন মেনটেন করেছিলে? বাঁচার জন্য, বাঁচতে হবে। তো এই আপনি বাঁচলে বাপের নাম, তখন সব হয়ে গেছিল। কিন্তু এই জিনিসগুলো ন্যাচারাল সদাচারের যা ডিসিপ্লিন, অনুশাসন,
সেগুলো আছে। ওই সময়টা করোনার সময়, তখন তো সব অনলাইন হচ্ছে। আমারই এক পরিচিত ব্যাঙ্গালোরে থাকে, তো কাপল, ওয়াইফ হাজবেন্ড, তার স্ত্রীর মনে হয় বার্থডে, তো তার ক্লিপিং একটা দেখলাম, কেক কাটছে, এরমভাবে নিল, নিয়ে তার হাজব্যান্ডকে খাওয়ালো, আবার ছুটে গেল, বেসিনে হাত ধুলো, আবার নিল, আরেকজনকে খাওয়ালো, আবার হাত ধুলো, এই করে করে যাকে যাকে খাওয়াচ্ছে ওই হাত ধুয়ে ধুয়ে খাওয়াচ্ছে। তুমি এই সেন্স অফ হাইজিন দেখো, এটা ন্যাচারাল, এটার জন্যে আলাদা করে কোনো ট্রেনিং দিতে হচ্ছে না, এটা একটা তফাৎ। এইরকম অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো হয়তো এক্সিস্টেন্সিয়াল, মানে সত্তাকে ভালো রাখার যেই রকমগুলো, সেই তফাৎগুলো বুঝতে পারি বাইরে বেরোলে। তো আমাদের করোনার সময় কখনোই মনে হয়নি যে এটা একটা ইম্পোজড ডিসিপ্লিন, একটা ইম্পোজড ডিসিপ্লিন, একটা ন্যাচারাল ডিসিপ্লিন। তো ন্যাচারাল ডিসিপ্লিনে কি হয় যে আর একটা ঘটনা আমার মনে পড়লো, হ্যাঁ, এটা কলকাতারই ঘটনা। আমার এক দাদা আছেন এখানে, তার বাড়িতে আমি আছি, তিনি ডাক্তার। তো সকালবেলায় বেশ আরও কিছু ডাক্তাররা আছেন, তো জি বৌদি সে একটা কিছু খেতে দিয়েছে, এবার আমাকে তো আলাদা করে দিয়েছে, আর ওদেরকে সেই জিনিসটা দিয়েছে, আর একটা সস একটা জায়গায় দিয়েছে। এবার চিন্তা করো যে সবাই নিচ্ছে ওই ডিশটা, আর ওই সসের সাথে লাগাচ্ছে আর খাচ্ছে খাচ্ছে। তা আমার তো চোখ কান দেখে বৌদি বুঝে গেছে যে আমি কিছু বলবো, তো আমাকে ইশারা করছে থাক থাক, আর আমি থাকতে আর পারি? তা আমি বললাম যে আচ্ছা আপনারা, ও আমি এইরকম ভাবে বললাম তাদেরকে, আপনারা তো মেডিকেল লাইনের মানুষ, তাহলে মেডিকেল ফ্র্যাটার্নিটির মানুষ আপনারা, আপনাদের উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করে। হুম, আপনারা মানুষকে হেলথ অ্যান্ড হাইজিন পথ দেখাবেন। আপনারা যদি এরকম করেন তাহলে আমাদের মতন সাধারণ মানুষের কি হবে? তারা বুঝতেই পারছে না যে আমি কি বলছি। আমি যখন বললাম যে আপনারা একই সসের মধ্যে ওই জিনিসটা দিয়ে বাইট করছেন, আবার ওইখান থেকে নিচ্ছেন সবাই একসাথে, তো এটা কি কন্টামিনেশন হচ্ছে না? তখন বলছে না তো, না তো, কেউ ধরতে পারছে না। তার মধ্যে আমি বলছি তোমাকে হার্ট স্পেশালিস্ট আছেন, হ্যাঁ, পালমোলজিস্ট আছেন, আরো অনেকে আছে। ওনারা ভাবনা চিন্তার মধ্যেই নেই, না, কেন নেই উনি কি জানেন না? জানেন, এটাই অভ্যেস। কিন্তু হ্যাঁ, ওই অভ্যস্ত চলন যেটা এক্সিস্টেন্সিয়াল ব্যাপারটাকেও ইগনোর করিয়ে দিচ্ছে। রীতিমতন যুদ্ধ করতে হলো কয়েক মিনিট, তার মধ্যে কিছু মানুষ বলেন যে না না ঠিক। আমি বললাম তাদেরকে যে আমার সালাইভা আমার জন্য এনজাইম, এলেক্সার, কিন্তু এটা তোমার জন্যে এটা এলেক্সার না। তোমার সালাইভা তোমার জন্য এনজাইম, আমার জন্য সেটা পয়জনাস। আর এই কন্টামিনেশন হচ্ছে না, এই যখন স্যালাইভাটা এখানে টাচ করছে, বা এঠো বটলে খেলাম, সেই বটলটা আরেকজন ইউজ করলো। আমাদের ছোটবেলার থেকে অভ্যাস, আমরা হাঁ করে জল খাই, মানে যে কোনো পাত্র নিলে, ইভেন পার্সোনাল বটল হলেও আমাকে মা শিখিয়ে দিয়েছিল যে নিজের জলের বটলও মুখ লাগিয়ে খাবে না। এই অভ্যাসটা, আচ্ছা আমার বটল আমি তো খেতেই পারি, এটাতে তো ওই হাইজিনটাও নষ্ট হচ্ছে না, স্টিল আমাকে অভ্যাস করানো হচ্ছে যে না, তুমি তোমার বটলটাকেও এঠো করে খাবে না। ওপর কেন না, কোনো কারণে যখন তুমি অন্যের বটল পাবে, তোমার বটল যখন নেই তোমার সাথে, তুমি অন্যের বটল দিয়ে যখন জল খাবে, তখন তোমার এই অভ্যস্ত সংস্কার যখন তোমার, তখন সেই হাইজিনটাকে যেন কম্প্রোমাইজ না করে। নিজের ব্যাপারে, নিজের এই ছোট ছোট ব্যাপারে যখন হাইজিন মেনটেন্ড হয়, তখন বাইরের জগতেও হাইজিন মেনটেন্ড হয়। আমার অনেক সুবিধা হয়ে গেছিল, যারা সদাচার বলতে নেই, কিন্তু যারা ঠাকুরের ডিসিপ্লিন নিয়ে চলেছেন, তাদের করোনা বহু বহু মানুষের মানে দুঃখের কারণ, প্রাণহানির কারণ হয়েছে। আমাদেরও অনেক জানাশোনা মানুষ, আপন মানুষ, তারা হয়তো যে কারণেই হোক, বাট কিছু কিছু জিনিস শিক্ষা দিয়ে গেছে আমাদের অনেক। এখন আর আমাকে যুদ্ধ করতে হয় না। সেই করোনার পর থেকে আমার বন্ধু বান্ধবে হোক, বা বিয়ের ব্যাপারে কোথাও অন্য কারোর বিয়ের অনুষ্ঠানে বা কোথাও যাই,
আমি যদি কাউকে বলি যে না আমি এটো খাবো না, তখন সে আমাকে পণ্ডিত, বেশি সাধু এসব কেউ বলে না, কিন্তু এখন এটা সাইন্টিফিক্যালি সব মেনে নিয়েছে। এই জিনিসগুলো এখন সুবিধা হয়ে গেছে। তো এই তফাতগুলো, এইগুলো এখনো অনেকগুলো তফাত আছে, এখনো অনেক পয়েন্টে, যেরকম হাইজিন পয়েন্টে সারা পৃথিবীর সাথে আর আমাদেরকে যুদ্ধ করতে হবে না, হয় না, কেননা করোনা এনে একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছে। কিন্তু এখনো অনেক পয়েন্ট আছে লাইফস্টাইলের, জীবনের অনেকগুলো চলার রকম, সেগুলোর সাথে এখনো বাইরের জগতের সাথে কনফ্লিক্ট আছে। তো যে কোনো পরম পুরুষ যখন আসেন, তার একটা অনুশাসন নিয়ে, ডিসিপ্লিন নিয়ে, সেটা যখন ইমপ্লিমেন্টেশন হয় অনেক অপোজিশন হয়, বাধা হয়, কিন্তু একটা সময় এসে মানুষকে সেগুলোকে অ্যাডপ্ট করতেই হয়। আর যদি ভলেন্টারিলি, স্বেচ্ছা দিয়ে যদি অ্যাডপ্ট করি তাহলে খুব ভালো, আর নাহলে এক সময় প্রকৃতি এসে কান মুলিয়ে ওই অনুশাসনকে মানতে বাধ্য করাবে। এটা এখন আমার উপরে, যে আমি কি অপেক্ষা করে থাকবো যে কবে প্রকৃতি এসে আমার কান মুলবে, নাকি যেটা ভালো, যেটা শুভ, সেটা অ্যাডপ্ট করে নেব। দাদা, আজকালকার দিনে ছোট থেকেই বাচ্চাদেরকে বাবা মারা শেখায় কম্পিটিশনের যুগ, সেখানে তাদেরকে সুখের সন্ধানে এগোতে হবে। কিন্তু এই বাচ্চারা যখন বড় হয়, তারা দেখে যে সুখের সন্ধানে বেরিয়ে তারা কিন্তু দুঃখ ডেকে নিয়ে আসছে। কিন্তু তাদের কিন্তু শেখানো হয় না যে দুঃখকে মোকাবিলা কি করে করবে। এর ফলবত কি হয়, তারা বিফল মনোরথ হয়, অনেক সময় তাদের জীবন বিসর্জন পর্যন্ত দিয়ে দিচ্ছে। সেখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন যে কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। এই বাণী, এটা কি আজকের যুগে এটা বাস্তবায়িত করা সম্ভব? ভালো কথা বলেছ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। এই যে কিছু চেও না, এটা একটা পয়েন্ট। এবার তোমার প্রশ্নটা ঠিক, যে কিছু না চেয়ে থাকবো কি করে। কারণ আমাদের জন্মের যে বেসিক ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল জিনিস, সেটা হচ্ছে চাওয়া থেকে, হ্যাঁ। নাহলে তো আমরা জন্মাতাম না। হুম। ইভেন সৃষ্টিটাও তাই। শাস্ত্রে যা বলেন, শাস্ত্রীয় কথা, যে কিছুই ছিল না, শুধু সেই এক ছিল, সেই ঈশ্বর বলি, নাম বলি, পরম পুরুষ বলি, সেই পরম সত্তা বলি, অলমাইটি বলি, ক্রিয়েটর বলি, সেইটাই ছিল। সেই এক ছিল বলে কোনো উপভোগ ছিল না, এনজয়মেন্ট ছিল না। তোমার পরিবেশ আছে বলেই কিন্তু তোমার আনন্দ আছে, সুখ আছে। পরিবেশ না থাকলে মানুষের উপভোগ নাই। কি উপভোগ করবে যদি আমি বাদে আর কিছু নাই? তো ভোগ বা উপভোগ করতে গেলে আমার বাইরে একটা কিছু লাগে। তো সেই ক্রিয়েটর, সেই পরম সত্তারও কোনো উপভোগ ছিল না, তিনি শুধু বিরাজমান আছেন। এই উপভোগ করতে তার ইচ্ছা হলো, এই যে কামনা, এই হলো, এই সব কিছু হলো। আমি, তুমি, গাছপালা, এই গ্রহ নক্ষত্র, এভরিথিং হতে থাকলো তার মেকানিজম নিয়ে, যেরম যেরম যা যা হবার। তাহলে এই প্রত্যেকটা হওয়ার পেছনে একটা ইচ্ছা আছে, একটা চাওয়া আছে। তাহলে ঠাকুরের এই যে কিছু চেয়েও না, এইখানে কি? হ্যাঁ। তাহলে এই চাওয়াটা কিসের চাওয়া? গীতায় দেখো শ্রীকৃষ্ণ বলছেন নিষ্কাম কর্ম। হ্যাঁ। হুম, এবার নিষ্কাম কর্মের সমাধান কোথায়? তোমার কোনো কামনাই থাকবে না, তুমি যেটা কিছু চাইছোও না, তাহলে তুমি কি কর্ম করবে? তোমার তো কিছু একটা অভাব হয়, কিছু একটা প্রয়োজন হয়, দেখে কিছু ফিল হয় যে আচ্ছা এটা করি, তখন না কর্ম। তাহলে গীতার সেই শ্রীকৃষ্ণের কথাটাও তো, তুমি যেরকম ঠাকুরের এই কথাটাই প্রশ্ন তুললে যেটা কি করে সম্ভব, এখন গীতারও সেই কথাটাতেই আমার প্রশ্ন। তাহলে নিষ্কাম কর্ম কি? এইটার সমাধান দিলেন ঠাকুর। কি না, ঠাকুর বলছেন নিজের জন্য যা করা হয় সেটাই সকাম, আর অন্যের জন্য যা করা হয় সেটাই হচ্ছে নিষ্কাম। তুমি ভেবে দেখো, একটি মা যখন তার সন্তানের জন্য করে, সেটা কি চাওয়া না? কিন্তু সেই চাওয়ার পেছনে তার সেলফ সেন্ট্রিক অ্যাটিটিউড থাকে না, তার সমস্ত থাকে সেই সন্তানের প্রতি। তো কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, তার মানে হচ্ছে তুমি কিছু চেও না তোমার জন্য। হ্যাঁ, তুমি তোমার স্বার্থের জন্য কিছু চেও না,
তুমি সেলফ সেন্ট্রিক হয়েও না, তুমি তোমার পরিবেশের দিকে চাও। আর এই দুঃখ কষ্ট বললে তো চাওয়াটাই দুঃখ, হ্যাঁ, চাওয়াটা না পাওয়াটাই দুঃখ, এটা আর একটা জায়গায় ঠাকুরের বলা, যে চাইছি পাচ্ছি না সেটাই দুঃখ। কিন্তু দেখো, না চাইলে সুখ কি করে আসে, আনন্দ কি করে আসে? একটি, তুমি যেরকম মেয়ে তুমি ভালো করে বুঝবে, একটা মেয়ে ধরো তার বিবাহ হয়নি, সে ঘরে আছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন, একটা কথা শোনে না মায়ের, খাবারের ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, হ্যাঁ, সারা রাত ধরে হয়তো মোবাইল দেখছে, নভেল পড়ছে, বা এসব টিভি দেখছে বা পড়াশোনা করছে, মা বলছে ঘুমা, সকালবেলায় পড়বি, তাড়াতাড়ি ঘুমা, শোনে না, সময় মতন খায় না, একদম উচ্ছৃঙ্খল জীবন। সেই মেয়ের হঠাৎ বিয়ে হয়ে গেল, এবার বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, অভ্যাস কি আর যায় একদিনে? আর বিয়ে হলেই কি পাল্টে যাবে? সেটাই। হ্যাঁ, আমার জাম হয়ে যাবে না? সে তো তাই, একই আছে। এবার এতদিন মায়ের বকা খেত, এরপরে শ্বশুর বাড়িতে গিয়েও কার বকা খেতে শুরু করলো? না, ওই শাশুড়ি মায়ের। সেখানে ওই মা অন্য রূপে একটা মায়েরই বকা খাচ্ছে। এই মায়ের কথা যখন শোনেনি, তখন ওই মায়ের কথা শুনে নেবে, এতটা ডিভিনিটি হয়তো আমাদের কারোরই নাই। তো তাই চলছে, ওখানেও আবার সেই ঝামেলা, চেঁচামেচি হচ্ছে, সেই এক কান দিয়ে শোনে এক কান দিয়ে চলে যায়। হঠাৎ একদিন সেই মেয়ে খবর পেল তার পেটে, গর্ভে একজন এসছে, একটা সত্তা, পৃথক সত্তা। যেই আসলো, তার চোখ মুখ সব পাল্টে গেল, তার রকম পাল্টে গেল। ডাক্তার বলে দিল ফিজিক্যালি কি কি করতে হবে যাতে সেটা ভালো থাকে, খাওয়া দাওয়া সময় মতন করতে হবে, ঘুমটা সময় মতন দিতে হবে, না হলে ওর কুপ্রভাব এই সন্তানের উপরে পড়বে। এদিকে মা বলছে যে ভালো ভালো বই পড়বি, মনটা যেন বিষাক্ত না হয়, ভালো ভালো স্ক্রিপচার্স এগুলো পড়তে, তো এই সুকথাগুলো সেটার এফেক্টটা ভালো হবে। সেই উচ্ছৃঙ্খল মেয়ে, যাকে কোনো কথা ঠিক করতে পারেনি, একটা ওই জীবনের ওই ঘটনা তার সমস্ত জীবন পাল্টে দিল। আর এই যে অ্যাডপ্টেশন, আর একটা সত্তাকে ধারণ করেছে, এটা কি সুখের? 9 মান্থ, 9 মাস, এইটা সাধারণ কথা না। এই গর্ভে ধারণ করা, যখন আস্তে আস্তে বড় হয় শিশু, এটা ভার বহন করছে, নানা রকম ফিজিক্যাল চেঞ্জেস হয়, হরমোনাল অনেক সময় হ্যাঁ। চেঞ্জেস হয়, যে সময় মনটা বিক্ষিপ্ত অনেক সময় হতে থাকে অকারণে। এই সমস্ত কিছুগুলোকে ঠিক রাখতে হচ্ছে তাকে। তারপরে সেই সময় আসে যখন সে ডেলিভার করছে, যখন জন্ম দিচ্ছে, ন্যাচারাল ফেনোমেনাতে যখন জন্ম হয়, আমি সার্জারি বা সিজেরিয়ানের কথা বলছি না, প্রাকৃতিকভাবে সেটা ভেরি পেইনফুল, ব্যথা। এই ব্যথা, এই দুঃখ, এই সমস্ত কিছু নিচ্ছে, কেন নিচ্ছে? নিজের জন্য না। সেই একটা সন্তান, সে একবার শুধু মা বলে ডাকবে। আর বলা হয় যে লেবার পেইন যেটা হয়, সে পুরুষ মানুষের যদি হয় না, পুরুষ মানুষ অজ্ঞান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। তাহলে আমার শোনা ভুলও হতে পারে, তো টেকনিক্যাল লোকেরা কারেক্ট করে নেবেন। তবে ব্যথা মেজারমেন্টের একটা ইউনিট আছে, যেরকম কিলোগ্রাম হচ্ছে ওজন, ডিস্টেন্স হচ্ছে মিটার বা মিলিমিটার, যাই হোক। ব্যথা মেজার নাকি ডোল দিয়ে করে। এই ডোল শব্দটা ব্যথা বলে, 10, 9 to 10 or 11 ডোল এই পেন সহ্য করে একটি মা, সেই ডেলিভার করতে, বাচ্চাকে জন্ম দিতে। পুরুষ এই ব্যথা সহ্য করতে পারবে না। এই ব্যথা নিজের জীবনে নিয়ে, এই দুঃখ বলতে যদি ব্যথা হয়, তাহলে সেই বেদনা, সেই পেন জীবনে নিয়ে সে বিশ্বের সব থেকে ঈশ্বরের গ্র্যান্ড ক্রিয়েশন, দুর্লভ মানুষকে জন্ম দেয়। এই সেজন্য একটা কথা আছে, দ্য গ্রেটেস্ট জয় অফ দিস ওয়ার্ল্ড কামস ফ্রম দ্য গ্রেটেস্ট পেইন অফ দিস ওয়ার্ল্ড। জগতের সর্বোত্তম সুখ পায় মানুষ সর্বোত্তম কষ্টের মাধ্যমে। কষ্টের মাধ্যমে। তাহলে এই যে কিছু চেও না, কিন্তু চাও কি? নিজের জন্য কিছু চেও না, এই যে আনকন্ডিশনাল চাওয়া। আনকন্ডিশনাল চাওয়া, আর আমার বাইরের একটা সত্তার জন্য চাওয়া।
তো এইরকম তো টুকরো টুকরো অনেক চাওয়া আছে। এই মা আর ওই সন্তান যে মা ছাড়া কিছু বোঝে না, সেই সন্তানও একটা সময় আসে যখন ওই মায়ের সাথে কনফ্লিক্ট শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়, ডিস্টেন্স বাড়ে। এই সমস্ত টুকরো টুকরো চাওয়া আমাদের নিজেরও, আমার শরীর, আমার মন, এই সমস্তগুলোকে টুকরো টুকরো করে দেয়। আর এই নানান টুকরোর মধ্যে আমার একটা কম্প্যাক্ট, যেটা ইন্টিগ্রেটেড জীবন, ইন্টিগ্রেটেড মন, অখণ্ড মন নাই। আর জগতের দুঃখের কারণই হচ্ছে এই খণ্ডিত মন, এই বিখণ্ডিত মন। তাহলে এমন কিছু যদি জীবনে চাওয়া থাকে, যেই চাওয়া আমার ফ্রম দ্য ভেরি আউটসেট অফ লাইফ আর তার এন্ড অফ দ্য লাইফ, আর তার বাইরেও বিয়ন্ড যদি কোনো লাইফ থাকে, এই কন্টিনিউটি যদি এই লাভকে রাখা যেতে পারে কোনো একটা পয়েন্টে, কোনো একটা অবজেক্ট, কোনো একটা লিভিং কোনো পার্সনকে যদি পাওয়া যায়, আর ইন রিটার্ন যে যাকে ভালোবাসছি, ইন রিটার্ন তার কাছ থেকে ভালোবাসা ছাড়া আর কিছু পাওয়া যায় না, এইরকম যদি একটা মানুষ পেয়ে যায় জীবনে, সে বর্তে যায়। তখন দেখা যায় যে দুঃখ, কষ্ট, প্রবলেম, স্ট্রেস এইগুলো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে এই দুঃখ আর কষ্টের বাই প্রোডাক্টটা কি, আনন্দের বাই প্রোডাক্ট। তুমি একটা জায়গায় ডিস্কোতে মানুষ যায়, সেখানে লিকার কনজিউম করছে, নানা রকমের ওই মাধ্যমে আস্তে আস্তে ড্রাগ কনজিউম করতে, এটা একটা এনজয়মেন্ট, সাময়িক তখন আনন্দ, সাময়িক সুখ। সাময়িক সুখ। কিন্তু তার বাই প্রোডাক্টটা কি? তার বাই প্রোডাক্ট হচ্ছে কামিং, সেটা দুঃখ, কষ্ট, লাইফ লং। তাহলে এই সুখ, এই আনন্দ কি হলো? সেখানে দেখো, আমি যে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, যে মায়ের এই যে বেদনাটাকে গ্রহণ করা, দুঃখটাকে গ্রহণ করা, তাই বাই প্রোডাক্টটা কি? এই ভালোবাসা। তো মা যেরকম ভাবে সন্তানের সমস্ত দুঃখ নিজে করে নিয়ে সে কখনো কুমাতা হতে পারে না, সেরকমই প্রত্যেকটা সন্তানও যদি এই অভ্যস্ত চলনে চালিত হতে পারে, যে সেও তার মায়ের বা তার যে সুপিরিয়র, শ্রেষ্ঠ, তার সমস্ত দুঃখ কষ্টগুলো যদি সেও অ্যাডপ্ট করে, তারও বাই প্রোডাক্ট হচ্ছে আনন্দ। আমার এটা মনে হয় যে চাওয়াটা মানে হচ্ছে তাকে চাওয়া, যাকে চাইলে আর দুঃখ থাকে না, কষ্ট থাকে না। সেটাই ঠাকুর হয়তো বলতে চাইলেন, কিছু চেও না, শুধু তাকে চাও। আপনি এখনই বলছিলেন যে মা কখনো কুমাতা হন না। এই প্রসঙ্গে প্রশ্ন করি, অনেকে বলে, অনেক বিরুদ্ধে এই কথা আসে যে শ্রী শ্রী ঠাকুর বুঝি মিসোজিনিস্ট ছিলেন। কিন্তু ওনার একটা কথা আমি পড়েছি সত্যানুসরণে, উনি বলছেন কামিনী কাঞ্চন, এই কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকা উচিত। আবার এটাও বলছেন যে কামিনী থেকে কাম বাদ দিলেই তিনি মা হয়ে পড়েন, এবং মা সকলের জগৎজননী। এখানে তিনি মাকে কিন্তু সর্বোচ্চ সম্মান প্রদান করছেন। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে ওনার এই বিষয়ে কি মত ছিল? একটা ঠাকুরের ব্যাপারটা যদি বুঝতে হয় না, ফান্ডামেন্টাল জিনিসটা যেটা, সেটা অ্যাকচুয়ালি এটা সৃষ্টিরই কথা। মূলের কথা হচ্ছে যে পুরুষোত্তমকে বলা হয় বৈশিষ্ট্য পালি। বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স। এটাকে আর একটা ইংরেজিতে শব্দ আছে, ডিস্টিংটিভনেস। গডকে বলা হয় ওয়ান অ্যান্ড ইউনিক, একমেবা দ্বিতীয়ম। উনি এক এবং অদ্বিতীয়। তাহলে ওই এক আর অদ্বিতীয় থেকে যা যা বেরিয়েছে, সমস্ত কিছু এক আর অদ্বিতীয়। যদি গড ওয়ান অ্যান্ড ইউনিক হন, তাহলে তার সৃষ্টির প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা অ্যাটম হচ্ছে ওয়ান অ্যান্ড ইউনিক। এবার প্রত্যেকের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মেকানিজম আছে, সে কি করে কি হয়েছে। এই আজকে ধরো আমি ধৃতিমান, এই ধৃতিমান কি মেকানিজমে ধৃতিমান হয়েছে, তাহলে এই ধৃতিমানের পেছনে থাউজেন্ডস অফ ইয়ার্স এর ইভলিউশন আছে। তার মধ্যে মা বাবা আছেন, তার মা বাবা আছেন, তার মা বাবা আছেন, তাদের খাদ্যাদি, তার পরিবেশ, অ্যাডাপ্টেবিলিটি, যেরমভাবে ইভলভ করতে করতে আজকে আমি হয়ে আছি। আজকে এই সুকন্যা বসে আছে, তারও তাই, সেও সেরকমভাবে হয়েছে আজকে। আমাকে ঠিক এই ধৃতিমান যদি হয়ে থাকতে হয়,
তাহলে আমার মতন করে যদি আমি নারিশমেন্ট পাই, আমার মতন করে যদি নার্চার পাই, তাহলেই ধৃতিমান হবে, বা এই ধৃতিমানের পরের যে ইভলিউশনটা সেটা মেনটেন্ড হবে সেই লাইনে। তাহলে একটা আম হয়েছে, জাম হয়েছে, কাঁঠাল হয়েছে, অ্যাপেল হয়েছে, অরেঞ্জ হয়েছে, এই সমস্ত কিছু যা যা হয়েছে তারও একটা মেকানিজম আছে, তারও একটা মানে ইভলিউশনারি একটা ক্রম আছে। তো আমি যদি এই আমটাকে পেতে চাই, তাহলে আমাকে সেরকম ভাবেই নারিশমেন্ট দিতে হবে। এবার আমের দেখো, আমেরও তো অনেকগুলো ভ্যারাইটি আছে, যে ল্যাংড়া আছে, হিমসাগর আছে, বিভিন্ন রকম অ্যালফ্রান্সো আছে, ভ্যারাইটিজ আছে। এবার আমি যদি ল্যাংড়া আমি পেতে চাই, তাহলে আমাকে ল্যাংড়ার মতন মাটি দিতে হবে, ল্যাংড়ার মতনই সমস্ত পুষ্টি দিতে হবে যাতে ল্যাংড়া হয়। এই ল্যাংড়াকে যদি আমি হিমসাগর করতে চাই, যে না আমি এই ল্যাংড়াটাকে হিমসাগর করব, হয়তো হয়ে যেতে পারে, কিন্তু তাহলে এই ল্যাংড়াটাকে খোয়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর না হলে ওই ল্যাংড়াকে হিমসাগর করতে গিয়ে এমনও হতে পারে না ল্যাংড়া থাকলো, না হিমসাগর হতে পারলো, মাঝখানে একটা কিছু ঝুলে থাকলো, এটাও হয়ে যেতে পারে, বিকৃত হতে পারে, ডিস্টর্টেড হতে পারে। পরমপিতা যখন প্রফেট হয়ে, যখন পুরুষোত্তম হয়ে, যেরমভাবেই হোক পৃথিবীতে যে কারণেই হোক, যখন তার অ্যাডভেন্ট হয়, তিনি কখনো নিজের সৃষ্টিটাকে নষ্ট করেন না। তিনি ওই ওয়ান অ্যান্ড ইউনিকের সত্তা, তার মতন আর কেউ নাই, দ্বিতীয় নাই। তিনি আমাকেও, প্রকৃতির প্রত্যেকটা জিনিসকেও তিনি তার মতনই রাখতে চান। সেটাই হচ্ছে তার ডিসিপ্লিন, তার অনুশাসন। তাহলে মেয়ে আর একটা ছেলে, এই দুটো এক নয়। যে কয়েক সময় কথা আছে না, যে আমার হিন্দিটা চলে আসে মাঝে ইয়েতে, যে कंधे से कंधे मिला के चलना है। वाई? कंधे से कंधा क्यों मिलाना है? मेरे कंधा मेरा, तुम्हारा कंधा तुम्हारा, तू अपना कंधा से चल, मैं अपना कंधा से चलूं, तो मिलाना कंधा से कंधा क्यों है? তো মেয়েকে ছেলে হতে হবে কেন, ছেলেকে মেয়ে হতে হবে কেন? তাহলে মেয়ের বৈশিষ্ট্য যা যা নিয়ে মেয়ে, সেই নিয়ে যদি থাকে মেয়ে, তাহলেই মেয়ে হবে। হ্যাঁ। যা যা নিয়ে একটা পুরুষ, তা নিয়েই যদি পুরুষ থাকে, তাহলেই পুরুষ হয়। এখন একটা মেয়ে যদি পুরুষ হতে চায়, তাহলে তাকে তার সেই মেয়ত্ব যদি বলি, উমেনহুড যদি বলি, ওই ফেমিনাইন যে ক্যারেক্টারিস্টিক, সেটাকে হারিয়েই কিন্তু সেই মেলের রকম হতে হবে। আর সেটা যদি হয়, তার কনফিডেন্স থাকবে। আমি তোমাকে প্রশ্ন করি, আমার বাবা, আমার মা, এই বাবা মা হচ্ছে আমার সোর্স, এই রুট। আমার বাবা মায়ের উপরে, সে যেমনই বাবা মা হোক, কিন্তু তার উপরে যদি শ্রদ্ধা না থাকে, আমার কনফিডেন্স না থাকে, গর্ব না থাকে, আমি এই সংসারে, এই পৃথিবীতে আমার কনফিডেন্স নিয়ে চলতে পারবো? একদম কখনই চলতে পারবো না। তাহলে আমার রুটকে রিগার্ড দিতে হবে, আমার যেটা ফান্ডামেন্টাল জিনিস সেটাকে রিগার্ড দিতে হবে, বুঝতে হবে যে আমি কি নিয়ে। তাহলে একটা মেয়ে তার বৈশিষ্ট্যে শ্রেষ্ঠ, আর একটা পুরুষ তার বৈশিষ্ট্যে শ্রেষ্ঠ। ঠাকুরের অসুবিধাটা কি হয়ে গেছে জানো তো, যে আমি মেয়ে হতে চাইছি, ঠাকুর আমাকে মেয়ে হতে দিচ্ছেন না। তুমি ছেলে হতে চাইছো, ঠাকুর তোমার ছেলে হতে দেবেন না কেন? তার কষ্ট হয় যে এই জিনিসগুলো বৈশিষ্ট্যকে ভাঙা হয়, আর বৈশিষ্ট্য ভাঙা মানেই হচ্ছে যে ঈশ্বরের বিধানকে ভাঙা, আর ঈশ্বরের বিধানকে ভাঙা মানেই হচ্ছে ঈশ্বরকে ভাঙা। কখনো কখনো ঠাকুরের কিছু কিছু কথা আছে যেটা সাময়িক, অ্যাপারেন্টলি মনে হয় যে এটা মানে, মিসোজিনিস্ট। হ্যাঁ, মিসোজেনিস্ট মানে কি, ফ্রিডম। হুম। হ্যাঁ, মেয়ের স্বাতন্ত্র্যতে একটা বাধা সৃষ্টি হয়। বোঝে না যে এই স্বাতন্ত্রতা আসেই তার নিজের ডিস্টিংটিভনেস, তার যে একটা স্বাতন্ত্র ইন্ডিভিজুয়ালিটি আছে, এই ইন্ডিভিজুয়ালিটিকে হারিয়ে গেলে আর স্বাতন্ত্র থাকে না, তখন ওটাকে হয় প্যারাসাইট, তখন ওই পরভুক হতে হয়, অন্যের জিনিস নিয়ে বেঁচে থাকতে হয়, নিজেরটা হারিয়ে। যে প্রকৃতিগত নিজের, বৈশিষ্ট্যকে হ্যাঁ, হারিয়ে। নিজের প্রকৃতি। আমি খুব সহজ প্রশ্ন, আমার নিজের ব্যক্তিগত আমি বলছি তোমাকে, আমার মা, তোমার মা, তুমি তোমার মাকে কেমন রূপে দেখতে চাও? আমার মা যেরকম সেরকমই। মা রূপে দেখতে একদম। চাও? তাকে চাও যে ফ্ল্যামবয়েন্ট একটা না। টমবয়ের মতন? হ্যাঁ, কখনো কেউ চায় না। আমি যখন স্কুল থেকে ফিরে এসেছি, আমি স্কুল থেকে ফিরে এসে আমার মা
খাবার নিয়ে বসে থেকেছে। আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার মা আমার মাথাটা কোল দিয়ে বসে থেকেছে। এই জিনিসগুলো আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমি আমার কথাটা বলছি একটা পুরুষ হিসেবে বলছি। এক্স্যাক্টলি এই কথাটা হয়তো তুমি মেয়ে রূপে হ্যাঁ, তুমিও একদম। তাই বলবে যে হ্যাঁ তুমিও তাই পেয়েছো, একদম। আর তুমি আজও তাই পেতে চাও, আমিও আজই পেতে চাই। এইটাই, যে আমি যখন অসুস্থ হব আমার মাকেই লাগবে, হাজার ভালো জিনিস এনে দিক আমার চলে না। হয়তো অসুস্থ হয়েছি যেটা আমি হয়তো এমনি সময় পাই না, আমি কান্নাকাটি করছি, ভালো লাগছে না, অনেকে অনেক কিছু দিচ্ছে, সেই সময়টা আমার মাকেই লাগবে। আমার নিজের জীবনের গল্প আছে যে সকালবেলায় উম, চিড়ে দই খেতে দিয়েছে। আগেকার দিনে, এখন তো অনেক ফ্রেশ পাওয়া যায় যেটার মধ্যে কোনো ধান টান থাকে না, তখনকার দিনে তো ওই ইয়েতে কুটতো, কি বলতো, কি বলে, যাই হোক ওই কাঠের ওই জিনিসে ঢেকিতে ঢেঁকিতে। ঢেকিতে ওটাকে কোটা হতো, তো ধান থেকে যেত। আমি খেতে বসেছি, এই ধান কোথা থেকে আসলো, এটা আমার প্রশ্ন, সহজ প্রশ্ন। এবার আমি জিজ্ঞেস করেছি একটু কড়া ভাবে মাকে যে এই ধানটা কোথা থেকে আসলো। আর মা তো আমারই মা। হ্যাঁ, আমি যদি একটা কথা কড়া বলি, মা 10টা বলবে। তো মা বললো যেখান থেকেই এসছে খেয়ে নে। আমি বললাম না, আগে বলো কোথা থেকে এসছে। বললাম যে যেখান থেকে এসছে চুপচাপ খেয়ে নে। না, আমাকে বলতে হবে কোথা থেকে এসছে। এবার মা, যে আমি যদি, তো আমি তো মায়েরই, তো মারও যেদি আমিও যেদি, মা বলবে না, এই নিয়ে পুরো ঝামেলা, ঘরে চেঁচামেচি। আমার মাসিরা তখন ছিল, তারা এসেছে, আমি কাঁদতে শুরু করে দিয়েছি, আশেপাশের মানুষরা সব জড়ো হয়ে গেছে যে কোথার থেকে আসলো, কি আসলো, এই আসলো, এইসব করতে করতে শেষ মেশ কিছুতেই হলো না। শেষে সবাই মাকে বকাবকি করছে, আমার বাবা তারপরে ঢুকলেন। বাবা বলছেন একটা ছোট বাচ্চা, তুমি ওর সাথে জেদ করছো কেন, একবার বলে দিলেই তো হয়। আচ্ছা, এর মাঝে সবাই এসে আমাকে বোঝাচ্ছে যে এরম ভাবে ধান কোটে, ধান থেকে এরম ভাবে চিড়ে হয়, একটা দুটো এসে যায়। আমি বললাম না, মাকে বলতে হবে, আমার লজিক চাই না তখন। তুমি ভেবে দেখো, লজিক তো বলে দিচ্ছে, আমাকে এক্সপ্লেন করে দিচ্ছে কি করে ধান আসলো। আপনি জানতেনও হয়তো। আমি না, হয়তো জানতাম না বা জানতাম, কিন্তু কারোর লজিক, আমার লজিক ওখানে চাই না, আমার ওখানে ইমোশন চাই। আমার মাকে আমাকে বলতে হবে। শেষে ওই বাবার একটু বকা খেয়ে মা শেষমেশ সবার চাপ শেষে এসে ওই ধান হয়েছিল, ধান থেকে ইয়ে হয়েছে, তাই ভালো করে বলেও নি, শুধু ওই যে বলে দিল, আমি হয়ে গেল। এই তো আমরা আমরা এরকমই থেকেছি, এরকমই মা পেয়েছি। এইবার ধরো আমি এরকমই মা এক্সপেক্ট করেছি, যখন আমার সময় আসলো এইরকম মা হওয়ার, তখন আমি হতে নারাজ। তখন আমার লাইফ, ইটস মাই লাইফ, আমি আমার মতন করে চলবো। মনটা একটা বিরাট বড় জিনিস। একটা সন্তান যখন ওই মায়ের যে ওই রূপ, মাতৃরূপ, যেই রূপের শাস্ত্রে বর্ণনা আছে, সিনেমায় দেখতে ভালো লাগে, নভেলে পড়তে ভালো লাগে, এই মাতৃসত্তা, সেই মাতৃসত্তা যখন আমার সময় আসে যে সোসাইটিকে আমি ওই মাতৃসত্তা দেব, তখন আমি রাজি না দিতে। এই কারণে কি হয় যে এইরকম মার অ্যাম্বিয়েন্স, এই প্রক্সিমিটি যে সন্তান পায় না, তার নিটোল মন তৈরি হয় না। স্কুল থেকে আসছে, দেখছে মা অন্য কোথাও আছে, হয়তো আয়া ধায়া এসে খাবার দিয়ে দিল, অসুস্থ হয়ে আছে, অন্য কেউ এসে ইয়ে করে দিচ্ছে, মাকে পাচ্ছে না। এই যে ছোটবেলার থেকে এই যে একটা সফট মাইন্ড, এটার উপরে যে প্রেশারটা পড়ে, সাইকিয়াট্রিক প্রবলেমগুলো এই কারণে, হাই কনফ্লিক্টগুলো হতে থাকে, সেই সময় মায়ের ওই আশ্রয় শেল্টার পায় না। তো ঠাকুর, যারা বলে ঠাকুরকে মিসোজেনিস্ট, বা যারা এই এগেনস্টে ভাবে ঠাকুর মেয়েদের এগেনস্টে, এটা বোঝে না যে আমার তোমার এই সব মানুষদেরই বাঁচানোর জন্যে ঠাকুর ওই বৈশিষ্ট্যটাকে পালন করতে বলছেন, যে তুমি যা দিয়ে তুমি তুমি সেটাতে শ্রেষ্ঠ হও। ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের কথা আছে একটা, যে উমেন শুড গেট হাইয়ার এডুকেশন। আমার হয়তো কথার শব্দের এদিক ওদিক হবে, বাট মানে মূল, সারবত। হ্যাঁ, সার তত্ত্ব এটাই, যে উমেন শুড গেট হাইয়ার এডুকেশন, not in order to become lawyer, philosopher, doctor, engineer, or military army person, but to rear their offspring
টু বি এ ভ্যালুয়েবল হিউম্যান বিইংস। এই একটা কাজ যেটা মা ছাড়া কেউ পারে না, এই একটা কাজ যেটা পৃথিবীর আর কেউ পারে না, মাই পারে, যেটা প্রকৃতি দিয়েছে তাকে। তাহলে নেচার, গড দ্বারা, গডের দ্বারা এমপ্লয়েড যে কর্ম, ভোকেশন, সেটা মা যদি না করে কে করবে? মাদারহুড এটা টাইম পাস না, এই সরি, টাইম পাসের না, মাদারহুডটা এটা একটা পার্ট টাইম জব না, একদম পার্ট টাইম জব না। মাদারহুড হচ্ছে কমপ্লিটলি এক্সক্লুসিভ এটা জব, যেটাতে অন্য কিছু, আর এটাই হচ্ছে পৃথিবীর ফাউন্ডেশন। বাকি যত আমরা এসব করছি, মানে ম্যাটেরিয়াল কমোডিটিজের যত খেলা করছি, এই সব কিছু ভোগ কে করবে? মানুষ। আর এই মানুষকে কে তৈরি করবে? মা। কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইনস্টিটিউশনস, ইভেন কোনো ধর্মীয় ইনস্টিটিউশনও মানুষ বানাতে পারবে না যদি না ওই মাতৃসত্তাকে ওইভাবে না পায় একটা সন্তান। তাহলে এই পাওয়ার জন্যেই ঠাকুরের এই ব্যাপারগুলো বলা, অনেক কিছু, যে মা, একটা মেয়ে মা হয়ে উঠুক। আর ঠাকুর কি বলছেন? যে প্রত্যেক মাই, হ্যাঁ, জগৎ জননীর ওই রূপ। চিন্তা করে দেখো যে জগদ্ধাত্রী, হ্যাঁ, দশভুজা, দশ প্রহরণ ধারিণী, বছরে একবারই আমরা জানি, সারা বছর ধরে সারা বছর ধরে এই দশপ্রহরণ ধারণ করে আমার বাড়ির আমাকে, আমার বাবাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার দাদুকে, আমার ঠাকুমাকে, আমার বাড়ির কাজের লোককে, পাড়াকে, প্রতিবেশীকে আগলে রাখছে, প্রত্যেকটা জিনিসের সবাইকে যাতে ভালো থাকে করে যাচ্ছে ওই দুটো হাত দিয়ে। নার্চারার। হ্যাঁ, ওই মা। তাহলে আমার মা সেই তো দশপ্রহরণ ধারিণী, 10টা ভুজা নিয়ে, 10টা অস্ত্র নিয়ে, নানা রকমের। এরই একটা সিম্বলিক, আমি মা দুর্গা জগদ্ধাত্রী বলে একটা সিম্বলিক পুজো করছি বছরে একবার কি দুবার, আর ওই পুজো করছি আর এই দশপ্রহরণকে ভুলে গেছি। কোনোদিনও ওই পূজা সার্থক হবে? কোনোদিনও হবে না। তাহলে ভাবো, এই মাতৃসত্তা, আর এই মাতৃসত্তাটাকে প্রোটেক্ট করার জন্য ঠাকুরের মিশন। ঠাকুরের শুধু না, এটা যুগ যুগ ধরে প্রত্যেকটা প্রফেটের মিশন, তুমি তুমি হয়ে ওঠো। তো সেইটা কারোর কারোর চোখে হয়তো কোনো কোনো জিনিসে মনে হতে পারে যে ওরকম, মোটেই তা না। আসলে মোটা তা হ্যাঁ, নয়। হ্যাঁ, যদি এই সার মর্মটা যদি মানুষ বোঝে, গর্ব হবে। হ্যাঁ। আরেকটা কথা বলে নি এই বিষয় নিয়ে। ধরো তুমি একটা নিজের জীবনে একটা পুরুষকে চাও, স্বামী রূপে হোক বা যাই হোক, কেমন পুরুষকে চাও? তুমি এইরকম পুরুষ লাইক করবে যেই পুরুষ একটু মেলি রকম? না। হ্যাঁ, না। তুমি চাও কমপ্লিটলি ফিজিক্যালি, মেন্টালি, তার থট প্রসেসে লাইক ম্যান, পুরুষালী। হ্যাঁ। প্রত্যেকটা মেয়ে এটাই চায়। কিন্তু আসলে চাওয়ার যখন ব্যাপার আসে তখন এরকম চায় যে আমার পেছন পেছন ঘুরুক, আমি উঠবো তো ওঠ, বসবো তো বস, এই শুনুক। চায় না তার ইন্টারনাল সত্তা, তার আন্তরিক সত্তা, কিন্তু প্রত্যেকটা মেয়ে এইরকম একটা পুরুষ চায়। আর সেই পুরুষ পুরুষ কখন হয়? যখন সেই পুরুষ সেই আদর্শের দিকে যখন চলে। মেয়ের পেছন পেছনে ঘুরলে পুরুষের রকম থাকে না, সে আদর্শ তার চেয়ে শ্রেষ্ঠর দিকে যখন ধরে, সেই শ্রেষ্ঠ পুরুষের দিকে যদি মেয়ে যায় তখন তার গর্ববোধ হয়। বার্নার্ড শয়ের একটা কথা আছে, আমি বললাম না যে এই কথাগুলো ওই একই মেয়ে যখন লিখবে এক্সামে তখন ওই কোট করবে ওই কথা, হ্যাঁ। কিন্তু যখন নিজের রিয়েল লাইফে মানার সময় আসবে তখন মানতে নারাজ। বার্নার্ড শ বলছেন যে উমেন প্রেফার্স a woman prefers 10th portion of a first-rate man than an exclusive possession of a third-rate one. একটি স্ত্রী, একটি মেয়ে, একটি শ্রেষ্ঠ পুরুষের 10ম ভাগ হওয়াও পছন্দ করে, কিন্তু একটা নিকৃষ্ট পুরুষের 1ম ভাগ হওয়াও পছন্দ করে না।
এটা হচ্ছে আন্তরিক স্ত্রী সত্তা। এই সত্তাটাকে বোধে কখন আসে? যখন ওই পরম সত্তার সাথে যখন যুক্ত হয়, তখন সে বুঝতে পারে হোয়াট আই অ্যাম। নালে আমি আমার স্বরূপের সাথেই তো পরিচিত না। কৃষ্ণ বলছেন না গীতায় যে তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নাই, তুমিও ছিলে আমিও আছি, আমিও থাকবো তুমিও থাকবে, একটাই তফাৎ, তুমি ভুলে গেছো, তুমি জানো না যে তুমি কি, তোমার স্বরূপ কি। তো হোয়াট আই অ্যাম আমি ভুলে গেছি। এই মনে করানোর জন্যই সেই আদর্শ পুরুষ বারবার আসেন। এক্স্যাক্টলি ওই রকম ভাবেই আমি একটা পুরুষ সত্তা, আমি কিরকম মেয়ে বা পছন্দ করব? এই যে টম বয় পুরুষালী রকম, হ্যাঁ, আমার ভালো লাগবে? না। যদিও বা ভালো লাগে, ওই হাত ধরে পার্কে ঘুরতে ভালো লাগবে, এই হপিং করতে ভালো লাগবে, কিন্তু আমি ঘরে যখন আসব, যখন আমার খিদে পাবে, যখন আমি অসুস্থ হব, যখন আমার বাচ্চা স্কুল থেকে ফিরে আসবে, তখন কিন্তু আমার ওই আমার মায়ের মতনই মাতৃসত্তা আমার বউ লাগবে। তাহলে জীবনের জীবনের জন্যে কি লাগে? একটা মেয়ের পুরুষ লাগে, একটা পুরুষের মেয়ে লাগে। তাহলে একটা মেয়েকে মেয়ে হতে হবে, একটা পুরুষকে পুরুষ হতে হবে। ঠাকুরের এই জিনিসটাই কখনো কখনো মিসইন্টারপ্রেট হয়, মিসআন্ডারস্টুড করে মানুষ, যে ভাবে যে মেসোজেন, কিন্তু তা নয়। যদি আরো গভীরভাবে তুমি আরো দেখো, তো প্রত্যেকটা কথা ভেরি ভেরি সাইন্টিফিক এই ব্যাপারগুলো নিয়ে। একদম। আপনি যখন এটা বললেন, তাহলে একটা প্রশ্ন করি যে এই স্বধর্ম নিয়েই কথাটা বলছিলেন যে প্রকৃতিগত যে বৈশিষ্ট্য, এটাই কি স্বধর্ম? এটার ব্যাপারেই কি উনি লিখে গেছেন? এক্স্যাক্টলি। আর ওই কথা আছে, স্বধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। কেননা আমার ফান্ডামেন্টাল জিনিস যদি হারাই, তাহলে তোমার পরবর্তী সমস্ত কিছু হারিয়ে গেল। এতদিন ধরে যেটা চলে এসছে, সেই ট্র্যাক যেই মিস করলাম, তাহলে তো সেই মিসলেড হয়ে আমি তারপরে যাই পাই না কেন, ওই লিঙ্কটা থাকবে না। সেই লিঙ্কটা ব্রেক হয়। হ্যাঁ, সেই লিঙ্কটা ব্রেক হয়ে যাবে। তাহলে এতদিনের যে একটা অভ্যাস, অভ্যাস হয়ে হয়ে যে স্কিলটা তৈরি হয়েছে, যে ইনস্টিংক্টটা তৈরি হয়েছে, সেটা নষ্ট হবে, সেটা খোয়াবে। আমি এই এই আগেই একটা ইয়েতে কথা বলছিলাম যে এটা লাইক লাইক রিলে রেস, যে আমাকে ব্যাটন দিয়ে দিয়েছে, আমার পেছন থেকে যে আসছিল সে ব্যাটন দিয়ে দিয়েছে, আমি ব্যাটন নিয়ে দৌড়াচ্ছি, আমার কাজ হচ্ছে এবার নেক্সট এই ট্র্যাকে যে হাঁটছে তাকে ব্যাটন দেব। কেননা ওই 4x4 রিলে রেস, যে কোনো একজন যদি ডিসকোয়ালিফাই হয়, লেন পাল্টে গেল, ডিসকোয়ালিফাই হয়ে গেল, হাত থেকে ব্যাটন মিস করে গেল, ডিসকোয়ালিফাই হয়ে গেল। তুমি বলো, চারজন দৌড়াচ্ছে রিলে রেসে, দেখেছো তো 4x400 এই রিলে রেস, চারটে টিম মেম্বার, চারজন দৌড়াচ্ছে, একজন আসলো হাতে ব্যাটন থাকে, দুইজন আসলো, তিনজন আসলো, চার নম্বরটাকে বলা হয় অ্যাঙ্কার। তারই উপরে ডিপেন্ড করছে যে ফার্স্ট হবে না লাস্ট হবে। এইবার প্রথম জন দৌড়ালো, ওয়েল অ্যান্ড গুড, ভালো, দ্বিতীয় জন দৌড়ালো, তৃতীয় জন দৌড়ালো, ফোর্থ যে অ্যাঙ্কার, সে ধরো লেন চেঞ্জ করে নিল, তাহলে কি হবে? ডিসকোয়ালিফাই হয়ে গেল, ব্যাটন হাত থেকে পড়ে গেল, ডিসকোয়ালিফাই হয়ে গেল। সব থেকে বেশি দুঃখ কে পাবে এই চারজনের মধ্যে? সবাই পাবে, প্রথম জন বেশি পাবে। কোন প্রথম জন? যিনি প্রথম, উনি তো পাবেনই, যিনি মানে লাস্টে গেছেন, প্রথম জনও পাবেন যিনি প্রথম শুরু করেছেন। লাস্টের জন যারা যে ফেলেছে, তার দুঃখ কম হবে। কেন? সে তো জানে যে আমি ভুল করেছি, তাই ফল পেয়েছি। কিন্তু যারা ভুল করেনি, তারা সব থেকে বেশি দুঃখ পাবে, যে হায় ফেলে দিলি, আমাদের এত দিনের যে কষ্ট, এই এতটা লেন যে দৌড়ে দৌড়ে আসলাম, সব বৃথা করে দিলি। তারা কিন্তু দোষ করেনি, তুমি দোষ করেছো, বকা খেয়েছো, তোমার দুঃখ হবে না। তুমি দোষ করনি আর বকা খাবে, তখন দেখবে যে কিরম দুঃখ হয়। তাহলে আজকে আমি যা আছি, আমার বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, এই ইভলিউশনারি পথে গিয়ে আজকে আমি এই আছি। তাহলে আমরা প্রত্যেকে আমার জেনারেশনে অ্যাঙ্কার, আমরা প্রত্যেকের আমাদের জেনারেশনের হাতে ব্যাটন আছে। সেই ব্যাটনটা কোথা থেকে এসছে? না, আমার ওই পূর্বপুরুষের ধারা দিয়ে, স্ট্রিম দিয়ে আমার আজকে হাতে ব্যাটন আছে। আজকে আমি যদি ডিসকোয়ালিফাই হই, আমি যদি মিস করি আমার ট্র্যাক, আমার রকম, তাহলে হাহাকার করবে আমার পিতৃপুরুষ, আমার ফোর ফাদার্স, তারা হাহাকার করবে। আর তাদের ওই অভিশাপ
তাদের ওই দুঃখ বেদনা আমার পথ প্রশস্ত করবে? কখনো করবে না। এই গ্র্যাটিটিউড শেখানোর জন্যই পরম পুরুষ আসেন, যে বি গ্রেটফুল, কৃতজ্ঞ হও, ডোন্ট ইগনোর দ্য সোর্স। টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস। এটাই কথা। আজকে পডকাস্টে অনেক সুন্দর আলোচনা হলো। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি এসছেন আমাদের পডকাস্টে। আগামী দিনে আপনাকে আবার ডাকবো, আরো অনেক আলোচনা আছে। নিশ্চয়ই সুকন্যা, আমি আসবো। আজকে এত তুমি এমন এমন প্রশ্ন করেছো যে অনেক সাপ্লিমেন্টারি অনেক কিছু আমার মাথায় আসছিল, কিন্তু সবকিছুর তো একটা সময়সীমা আছে। তবে নেক্সট আমারও আশা থাকলো যে এই সব সাপ্লিমেন্টারি যে কথাগুলো আছে আমরা আবার আলাপ আলোচনা করব। নিশ্চয়ই। ভালো থেকো। কেমন লাগলো আজকে আমাদের পডকাস্ট? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিচে বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।